দর্শক আমন্ত্রণ 24 ঘন্টা আপনার সঙ্গে আছে মাহফুজ মিশা। আপনারা জানেন বহুল আলোচিত যে সংস্কার কমিশন তার চারটি, বিশেষ করে সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সহ চারটি কমিশন আজকে তাদের প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে এবং তার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফেব্রুয়ারিতে আলোচনা শুরুরও কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয় এমনকি উপদেষ্টারা। এখন প্রশ্ন হচ্ছে সেই সব সংস্কার প্রস্তাব কিভাবে বাস্তবায়ন হবে, সেই প্রস্তাব বাস্তবায়নের চ্যালেঞ্জসমূহ কী এবং সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান কী হবে এবং সেগুলো বাস্তবায়ন আসলে কতখানি আক্ষরিক অর্থে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব এবং সেই সংস্কারই বা কোন দিকে যাচ্ছে সেসব নিয়ে আলোচনা করবো। আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের চ্যালেঞ্জ। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহিদুর রহমান। ডক্টর রহমান স্বাগত আপনাকে। আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। অ্যাডভোকেট খান আপনাকে স্বাগত। আছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আমার সঙ্গে অল্প সময়ের জন্য যুক্ত হচ্ছেন ব্যারিস্টার সানি আব্দুল হক, তিনি এবি পার্টির সহকারী সদস্য সচিব, এবং অল্প সময়ের জন্য নিজের এলাকা থেকে যুক্ত হচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানাও, যিনি বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য। আমি একটু ডাক্তার জাহেদ আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। 31 ডিসেম্বর যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, আপনার সময় চেয়ে 15ই জানুয়ারি নির্ধারিত সময়, সেখানে সেটি জমা দিলেন। এবং আমরা যদি একটু খেয়াল করি, এতদিন তো আমরা আসলে সংস্কারটা কেমন হবে সেটার অবয়বটা স্পষ্ট ছিল না। আজকে এটার ভিতর দিয়ে সম্ভবত অ্যাটলিস্ট একটা অবয়ব বা চেহারা পাওয়া গেল। যেমন আপনি যদিও ওইটা সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব প্রফেসর আলী রিয়াজের জনগণতন্ত্রী বাংলাদেশ হচ্ছে করার প্রস্তাব করা হয়েছে, এমপিদের বয়স কমানোর সুপারিশ করা হয়েছে 21 বছর, তার মানে ছাত্র অবস্থায় এমপি হওয়ার সুযোগ থাকছে। রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা 3টি মূলনীতি বাদ দিয়ে মোট মূলনীতি এখন 5টি হয়েছে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। আবার যেমন আপনারা বলছেন যে ভোটার প্রতি 10 টাকা হিসাবে নির্বাচনী ব্যয় নির্ধারণ করা, ফলে আসন ভিত্তিক এটা হবে। এগুলো মানে শুনতে পড়তে নিঃসন্দেহে চমৎকার এবং দারুণ। আপনি বাংলাদেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, বাস্তবায়নের জন্য সবচেয়ে মানে আপনি এখন স্টেপগুলো কি মনে করেন, কোনো চ্যালেঞ্জও দেখেন কিনা? চ্যালেঞ্জ একটাই। ধন্যবাদ। ছোটবেলায় আমরা ধূমপান বিরোধী একটা কথা বিজ্ঞাপন পড়তাম, ধূমপান ত্যাগের জন্য আপনার ইচ্ছাই যথেষ্ট। সদিচ্ছা। হ্যাঁ, সো আপনার ইচ্ছা যদি থাকে আসলে আর কোনো কিছু থেকে থাকবে না। জি, আপনি মানে হচ্ছে আমরা মূল স্টেক হোল্ডার্স। নির্বাচনের মধ্যে পলিটিক্যাল পার্টিজ আছে যারা এই নির্বাচনে পার্টিসিপেট করবে। কারণ আমরা যখন নির্বাচন নিয়ে আলোচনা করি, অন্যান্য আরও অনেক আছে, কিন্তু নির্বাচনে যখন আলোচনা করি তার সবচেয়ে বড় স্টেক হোল্ডার আমি মনে করি নাগরিকরা, যারা ভোট দেন। তার পরবর্তী মানে প্রধান স্টেক হোল্ডার হচ্ছে পলিটিক্যাল পার্টিস, তারা এখানে পার্টিসিপেট করবেন এবং রুলস অফ দ্য গেম, যারা খেলায় আসবেন তারা রুলসটাকে তাদের অ্যাগ্রি করতে হবে। জাস্ট অ্যাগ্রি করা, এর বেশি আসলে কিছু দরকার নেই। কিন্তু শুনতে যত সহজ শোনায়, এটা এত সহজ না, অনেক কঠিন ব্যাপার। কারণ হচ্ছে প্রত্যেকটা দলের বাস্তবতা একই রকম না। যে দলটা নির্বাচন হলে কিছুদিনের মধ্যেই ক্ষমতায় যেতে পারে আর যে দলটা যেতে পারে না, প্রত্যেকে তার তার জায়গা থেকে চিন্তার বিভিন্নতা থাকবে। কোনো একটা নির্বাচনী ফর্ম কারোর জন্য যদি ভালো হয়, সেটা আবার আরেকজনের জন্য খারাপ হতে পারে। বা আপনার কোনো নেয়া পদক্ষেপ, একটা ছোট উদাহরণ দেয় আমাদের কমিশনের, আমরা নির্বাচন কমিশনের জন্য একটা পৃথক ক্যাডার সার্ভিসের প্রপোজাল দিচ্ছি। ক্যাডারও না, ইনফ্যাক্ট আমরা চাই এটা একটা সার্ভিস হোক, তার নিজস্ব কর্মকর্তা। এটা একটা না, একটু ডিফারেন্স আছে, এটা আলাদা সার্ভিস হোক। যেমন ধরুন জুডিশিয়ারি একটা আলাদা সার্ভিস আছে। বাংলাদেশের নির্বাচনটা কত গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমরা আসলে গত 15 বছর বুঝতে পেরেছি। আমাদের দেশটা ধ্বংস হয়েছে জাস্ট একটা নির্বাচন ঠিক মতো না করার ইচ্ছার কারণে। সো ওই সার্ভিসটা যখন আপনি করবেন, আপনি যখন নির্বাচন কমিশন থেকে প্রশাসনের মানুষজন সবাইকে তুলে নিতে যাবেন, একটা খুবই শক্তিশালী পক্ষ এটা পছন্দ করবে না। নট অনলি দ্যাট, এই নির্বাচনে আমরা, এটা হয়তো একটু টাইম কনজিউমিং, কিন্তু এই সময়ে আমরা ধরুন বলছি যতটা সম্ভব রিটার্নিং অফিসার নির্বাচন কমিশনের কর্মকর্তারা হবেন। এবং এটা যদি না হয়ে থাকে, যদি আরও অন্যকে নিতে হয়, সেই ক্ষেত্রে এটা শুধু প্রশাসন না, যে কোনো ক্যাডারের অফিসারকে নির্বাচন কমিশন নির্ধারণ করতে পারবে। সো আপনি যখন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, এটা আবার কোনো একটা পাওয়ারফুল একটা সহজ প্রশ্ন করি। ধরেন আপনি বলছিলেন সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে নাগরিক বা জনগণ। তাদের মতামত জানার প্রক্রিয়া কি? তাদেরই তো প্রতিনিধিত্ব করেন রাজনৈতিক দলগুলো। আমরা আবার সেটা কিভাবে জানবেন? মানে যে আমরা জানতে পেরেছি, আপনারা জানতে পেরেছেন। আমি বলছি সরকার কোনটার বিষয়ে এখন একমত হবেন, মানে পরবর্তী ধাপে সে জায়গায় তো আর নাগরিকদের ইন্ডিভিজুয়াল নাগরিক ইনপুট দেওয়া কঠিন হবে। কিন্তু তারপরে সরকার, আমি জানি না শুধুমাত্র রাজনৈতিক দলের সাথে করবে কিনা। আর আমি আপনাকে একটা তথ্য দেই, এটা সরকারের ডিসিশন মেকিং এ কাজে লাগবে।
আমরা খুবই মানে গুরুত্বপূর্ণ দুটো কাজ করেছি, এটা সবাই করেছেন, আমরাও করেছি। সেটা হলো আমরা অপিনিয়ন চেয়েছি। এন্ড বিলিভ মি, আমি এই কমিশনে গিয়ে আমি ওভারওয়েলমড হয়েছে একটা জিনিস দিয়ে, সেটা হলো হাজার হাজার মানুষ কমেন্ট পাঠাচ্ছেন এবং জাস্ট নির্বাচনকে এটা করুন ওটা করুন উল্টোপাল্টা স্পেসিফিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। উই ওয়ার অ্যামেজড। নাম্বার 2 হচ্ছে আমরা বিবিএস কে দিয়ে সার্ভে করিয়েছি এবং খুব বড় একটা সার্ভে, 46,000 হাউস হোল্ডকে তারা এটা করেছেন। এটা আপনি বলেছেন আগে। সো এই দুটো জিনিসের যে রিপোর্ট, এটাও কিন্তু এখানে প্রতিফলিত আছে এবং আমরা ওই ডেটাগুলো যুক্ত করে দিয়েছি। সো সরকার যদি চায় জনগণের একেবারে গ্রাউন্ড লেভেল থেকে জনগণ কি ভাবছে সেই তথ্য তারা পেতে পারে। আজম ভাই, অনেকগুলো মৌলিক জায়গায় পরিবর্তনের একটা সুপারিশ করা হয়েছে, যেমন সংসদের মেয়াদ 4 বছর, নিম্নকক্ষ উচ্চকক্ষ, মোট সদস্য সংখ্যা হবেন 505, একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলের প্রধান, সংসদীয় নেতা থাকতে পারবেন না, তারপর হচ্ছে 2 বারের বেশি প্রধানমন্ত্রী পদে নির্বাচন করা যাবে না। আপনাদের যে সংস্কার প্রস্তাব বা 31 দফা, আমি যদি ভুল না করি, তার সঙ্গে অনেকগুলো বিষয় কমনও পড়েছে, আবার অনেকগুলো বিষয় মৌলিক চেঞ্জের জায়গা এসেছে। আপনি শুধু বিএনপির নেতা না, আপনি একজন আইনজীবীও বটে, ফলে আপনার প্রাথমিক মূল্যায়ন কি, এটি কতখানি বাস্তবায়নযোগ্য, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে? আপনাকে ধন্যবাদ। দেখুন, যে সংস্কার প্রস্তাবগুলো আজকে 4টা কমিশন জমা দিয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য আপনি যে বিষয়টা বলেছেন সংবিধান সংস্কার প্রস্তাব, এই সংবিধান সংস্কার প্রস্তাবকে বাস্তবায়ন করা প্রয়োজন হলে এটাকে অবশ্যই একটা পার্লামেন্টের মধ্য দিয়ে করতে হবে এবং সেই পার্লামেন্ট আসবে নির্বাচনের মধ্য দিয়ে। অতএব এই যে প্রস্তাবগুলো এসছে, এই প্রস্তাবগুলো প্রস্তাবনা আকারে রেখে দিতে হবে পার্লামেন্টের জন্যে। আমরা যেভাবেই এটাকে জনগণের কাছে কোনো ধরনের সার্ভে থেকে যে অপিনিয়নগুলো নেব, অথবা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নেব, অথবা সুশীল সমাজের কাছ থেকে নেব, অথবা অন্যান্য স্টেক হোল্ডার কাছ থেকে নেব, এটা কোনো কিছুই কিন্তু এই প্রস্তাবনাকে বৈধতা দেবার বা বাস্তবায়ন করবার জন্যে কোনো মূল বিষয় নয়। মূল বিষয়টাই হলো যে এই প্রস্তাবগুলোকে, এই প্রস্তাবনাগুলোকে বাস্তবায়নের জন্য লাগবে একটি নির্বাচিত সংসদ এবং সেই সংসদের ভেতরেই আমরা এই সংখ্যাগরিষ্ঠ না শুধু 2/3 মেজরিটিতে এই প্রস্তাবগুলো। একটা সরল প্রশ্ন আসছে আমার মনে, ধরেন তাই যদি হয় তাহলে আপনার আগামী নির্বাচনের ক্ষেত্রে কি এই প্রস্তাবগুলো কোনোটাই বাস্তবায়নযোগ্য না মনে হচ্ছে আপনার কাছে? ধরেন সেটি পার্লামেন্টের মেয়াদ হোক, সংসদ সদস্য প্রার্থীদের বয়স সীমা কমানো হোক, তারপরে সংসদ সদস্য সংসদের যে মৌলিক পরিবর্তন, উচ্চকক্ষ নিম্নকক্ষ, এগুলো কোনোটাই কি এখন বাস্তবায়নযোগ্য না? যদি না হয় তাহলে আপনারা যদি ঐক্যমত হন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে, তারপরে বিএনপি এটা বাস্তবায়ন করবে ক্ষমতায় গেলে, অথবা আরেকটি দল ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবে, তার কি নিশ্চয়তা আমরা নাগরিকরা পাবো? দেখুন, এই সংস্কার প্রস্তাব, বিশেষ করে সংবিধান সংস্কার প্রস্তাবে আপনি যে কথাগুলো বললেন, পার্লামেন্টের বাইরে এগুলো বাস্তবায়ন করবার কোনো সুযোগই নেই। সেই ক্ষেত্রে এই একটা সুযোগ আছে, সেটা হলো রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য, এবং সেই ঐক্যমত্যে যদি রাজনৈতিক দলগুলো আসতে পারে তাহলে পরবর্তী পার্লামেন্টে এই প্রস্তাবগুলোর বাস্তবায়ন ইজিয়ার হবে, অনেক সহজ হবে, এবং রাজনৈতিক দলগুলো সংসদে যে প্রতিনিধিত্ব থাকবে তারা এটাকে বৈধতা দিতে বাধ্য হবেন যদি এর ঐক্যমত্য তৈরি হয়। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে 91-তে যে রাজনৈতিক 3 জোটের রূপরেখা শেষ পর্যন্ত সই হয়নি, এটা অনেকবার আলোচনা হয়েছে, কিন্তু 3 জোটের রূপরেখার আলোকে যে প্রস্তাবনাগুলো, তার অনেক কিছুই সংসদে কিন্তু পরবর্তী সময়ে আমরা ঐক্যমত্যের ভিত্তিতে করেছি, যেমন সংসদীয় পদ্ধতির সরকার বা এরকম কিছু। তো এই রকম যদি আমরা ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনটা করতে পারি, তাহলে আগামীতে এই পার্লামেন্টের মধ্য দিয়ে এর বাস্তবায়ন সম্ভব। রুহুল হোসেন প্রিন্স, এই মূলত যে বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে, সেই পরিবর্তনের যে প্রস্তাব,
এবং মনে করা হচ্ছে ডাক্তার জাহিদ বলছিলেন যে তারা নানান স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করেছেন, তার ভিতরে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, শিক্ষার্থীরা, বিভিন্ন পেশাজীবী এবং ইন্ডিভিজুয়ালি অনেকে মতামত দিয়েছেন, মেল করে, কমেন্ট করে, এবং রাজনৈতিক দলরাও তাদের সবার মতামত লিখিত দিয়েছেন। ফলে সেটাকে আপনি কিভাবে দেখেন? আপনারা দীর্ঘদিন পরিবর্তনের রাজনীতির কথা বলেন, এর মধ্য দিয়ে কি বিশেষ করে সংবিধানের যে 5টি মূলনীতি হলো সাম্য, যেটির কথা সিপিবি সহ আমাদের বামঘনের মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং নতুন বিষয় বহুত্ববাদ, যেটি নিয়ে আপনারা দীর্ঘদিন বলেন, গণতন্ত্র তো থাকছেই, সেগুলোকে কিভাবে দেখেন? ধন্যবাদ। আমি আপনার যেহেতু আপনি একসাথে দুইটা আলোচনা করেছেন, তা আমি শেষ যেটা বলেছেন ওইটা দিয়ে অল্প কথায় শেষ করি। তার আগে একটু আনুষ্ঠানিক কথা বলি। আমরা দ্বিতীয়বার যখন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে গেলাম, বাম জোটের পক্ষ থেকে লিখিতভাবে যেটা বলেছিলাম, আমি মুখের কথা বাদ দিলাম, আমরা পরিষ্কার করে বলেছিলাম আপনাদের কাছে বা আমাদের কাছে প্রধান বিচার্য এবং কাজ হচ্ছে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্যে একটা আমূল সংস্কারের কাজ করতে হবে, এবং এইটা করার জন্যে যদি সংবিধানে হাত দিতে হয়, কিছুটা করতে হয়, সেইটা বিবেচনার দাবি রাখে। এটা লিখিত আমাদের বক্তব্য, পরিষ্কার কথা। এবং আমরা ওই সময়ই বলেছিলাম যে সংবিধান নিয়ে প্রথমে যাকে দায়িত্ব দিলেন উনি আমাদের চেনা মানুষ, সংবিধান বিশেষজ্ঞ হিসেবে জানি, কিন্তু তাকে বাদ দিয়ে লিখিত মুখেও বলেছি এমন একজনকে দিলেন বিতর্কিত, এটা নিয়ে কিন্তু নানা বিতর্ক হবে। বলার সাথে সাথেই একজন এখন উপদেষ্টা, তখন উপদেষ্টা ছিলেন না, এবং উনি দুইজনই এক ধরনের কি বলবো এর প্রতিক্রিয়া হিসাবে পরিষ্কার যেটা বলেছেন, আমি অন ইয়ারে একাধিকবার আজকেও বললেন যে না বুঝেছি কেন বলছেন, কারণ উনি তো একেবারেই পরিবর্তন বলেছে, কিন্তু আমরা তো নাম দিয়েছি সংস্কার, সংবিধান। তা বলুক না, ওনার মত উনি বলুক, আপনারা আপনাদের মত বলেন, আমরা দেখব। ঠিক এই কথা বলেছিলেন যে দেখব যদি সবাই মিলে যে পয়েন্টগুলো ঐক্যমত হয়েছে সেটুকু আমরা বিবেচনা করতে পারবো, আর ঐক্যমত যেগুলো হয় না, যদি দেখি সামান্য অসুবিধা আছে আলোচনা করুন, না হলে না হবে। আমি বলতে চাই সেটাই। আর প্রথম কথা, সংবিধান নিয়ে এত আলোচনা আমি আজকে করছি না, দরকার হলে করতে পারে। আমি দেখলাম ওনাদের যে 7টা প্রধান বিষয়, অন্য 6টা নিয়ে আলোচনার হেডলাইন দেখলাম দাবি রাখে, কিন্তু আমরা একেবারেই ঘোরতর আপত্তি করি সংবিধানের যে ভিত্তি 4 মূলনীতি। অবশ্যই আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা তো ঘোষণা, সেইটার উপরে ভিত্তি করে আমরা মনে করি যে আমাদের এই মূলনীতি প্রতিষ্ঠা করা হয়েছে। সুতরাং ওই মূলনীতির ভিত্তি ঠিক রেখে অন্য বিষয়গুলো করার বিবেচনা করা যাবে, কিন্তু এটা এখনকার এই সরকারের বিবেচনার বিষয় না, তাদের দায়িত্বও পড়ে না। কেউ লিখলো, আপনি রেখে দেন, পরবর্তী পার্লামেন্ট আলোচনার জন্য কাজ করবে, এটা আলোচনা হইতেই পারে। কিন্তু এইটার মধ্য দিয়ে আমি দেখছি যে পুরো আলোচনাটাকে অন্য যে পজিটিভগুলো আলোচনা করা যায় সেইটা না হয়ে এমন এই জায়গায় কেন্দ্রবিন্দু হবে, অন্য আলোচনাগুলো দেখবেন সংকটে পড়বে। অনেকেই এই প্রশ্ন করেন যে ধরেন পার্লামেন্ট তো আমরা ধরেন 91, 96, 2001 এবং 2009 এই চারটি নির্বাচন নিয়ে যেহেতু প্রশ্ন কম, ফলে এই পার্লামেন্ট দেখেছি সেখানে তো সংবিধানের অনেক কাটাছিড়া হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যা হয়েছে। ফলে আমাদের অনেকের এই অভিযোগ যে সেটি যে তারা করবেন, মানে পার্লামেন্টে যারা করবেন তারাই যে সঠিকটা করবেন, জনগণের চাওয়া প্রত্যাশা অনুযায়ী করবেন, তার কি নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই, কথার উত্তর তো শেষ। কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এবার হচ্ছে আপনি একটা অনির্বাচিত সরকার জোর করে করবেন, কে অধিকার আপনাকে দিছে? তাহলে আপনাকে যেটা করতে হবে, এটা তো একটা বিশ্বাসিত সরকার। নো, কিসের সরকার? এই বিশেষায়িত সরকারের এই ম্যান্ডেট তো নাই যে আপনি এই কাজ করবেন। ধরুন এইখানে আমরা, উনি হয়তো এখন পলিটিক্স করছেন না কারণ সংস্কার কমিটিতে যাওয়ার পরে, আমরা যদি রাজনৈতিক দলগুলো বা কোনো একটা নতুন রাজনৈতিক, তারা যদি একটা নীতিমালা নিত, লিডারশিপ থেকে এই করব আমি একটা বিপ্লব করার পরে, সেটা অন্য জিনিস। সেটা তো এখানে হয় নাই। গণ অভ্যুত্থান, তার মধ্যে দিয়ে এই সরকারের এই ম্যান্ডেট নাই, এটা হচ্ছে বক্তব্য। কিন্তু আমি আসল জায়গায় আসি, ওই তর্ক বহুদিন করা যাবে। আমরা তো ভালো কিছু করতে চাই, ভালো কিছু করার জন্য তো যেতে হবে জনগণের কাছে, একদিনে হবে না। যেমন এইটুকু আলোচনা, ঠিক আছে, আলোচনা চলুক, আলোচনা করার পরেই দেখবেন যে এক স্ট্রোকে না হোক, আরো হোক, যখন জনগণ মনে করবে তখন এই জায়গায় হবে। যেমন এটা আমি প্রসঙ্গ করে বলি, হ্যাঁ এখানে তো আলোচনা আছেই। ধরেন এই যে আপনি কি বলে যে প্রধানমন্ত্রী 2বারের বেশি না হওয়া, আমার ধারণা কেউ আপত্তি করবে না। ধরেন আমি জানি না এখানে আছে কিনা, এই সংবিধানে আমাদের বলি যে আমাদের যে আদিবাসী সম্প্রদায় আছে তার স্বীকৃতি খুবই জরুরি, না হলে এটা
আমার ধারণা এখানে নাই, কারণ আজকে তো দেখলাম আদিবাসীদের উপরে আক্রমণ হলো, সেটা অন্য আলোচনা। আমি বলছি সেই আলোচনাগুলো করা জরুরি, এবং সেইটা তো আমাদের অসম্পূর্ণতা আছে। আমি কিন্তু বহুত্ববাদ যেহেতু আপনার যুক্ত হচ্ছে, বহুত্ববাদ মানে তো আসলে বহু পথ মতে আমি মনে করি যে সেইটার ধারা বা আমাদের আলোচনার মধ্যে গণতন্ত্র তো বহুত্ববাদের চিন্তা করে, সেটা আপত্তি না। আমি প্রসঙ্গক্রমে বলি যে আজকে বলছেন কমিউনিস্ট পার্টি, আমি তো ডকুমেন্ট চাইলে দেখাইতে পারি যে 72 সালের অক্টোবরেই, নভেম্বরে তো আমাদের সংবিধান প্রণীত হয়, তার আগে আমরা কিন্তু লিখিত তখন বলেছিলাম যে এই সংবিধান, আমার সময় দিতে দেবেন না, আমি বলতে চাচ্ছি না, আমার লিখিত যে কোনো দেখাতে পারি, আমরা কিন্তু ওই সময় বলেছিলাম যে এই সংবিধানে অসম্পূর্ণতা আছে। এমনকি বলেছিলাম যে এইখানে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্রের কথা থাকলেও এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে বাধা এখানে আছে, বোঝার জন্য। তারপর আরেকটা শেষ করি, এইখানে কিন্তু এই সময়কালে অনেক অগণতান্ত্রিক বিষয় যুক্ত হয়েছে, সেইটা সংশোধনের বিবেচনা করা যেতে পারে, কিন্তু এইটা এনাদের দায়িত্ব না। এবং এই আলোচনা বিশেষ করে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আপনি ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এইটাকে নাকচ করার কোনো অধিকার আমার মনে হয় না কেউ কাউকে দিয়েছে, এবং এই সরকারের তো নাই, আমাদেরও এইটা আছে বলে আমরা একেবারে বক্তব্য পরিষ্কার। আমি একটু ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি যদি শুনতে পান আমাকে, এবং ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আপনি গ্রামে আছেন আমি জানি। ব্যারিস্টার রুমিন ফারহানা, 100 জন নারী সংসদ সদস্য প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন সারা দেশ থেকে, কিন্তু তারা প্রতিযোগিতা করবেন শুধুমাত্র নারীদের সঙ্গে। বিষয়টাকে কিভাবে দেখছেন সেটি একটি প্রশ্ন, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি নিজে সংসদ সদস্য ছিলেন, ফলে এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যে ধারণা প্রস্তাব করা হলো সেইটাকেই বা নিয়ে আপনার মূল্যায়ন কি? দেখুন, আমি নারীদের ব্যাপারে যেটা দেখলাম যে 100টি আসন থাকবে নারীদের জন্য সংরক্ষিত বলছি এই কারণে যে সেই আসনগুলোতে কেবলমাত্র নারীরাই প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং তাদের যারা প্রতিপক্ষ থাকবেন তারাও নারী হবেন। পুরো বিষয়টি আমার কাছে ভালো লাগেনি। এটা কোটা সিস্টেমের একটা এক্সটেন্ডেড অবস্থা। আমরা যে কোটা সিস্টেমের বিরুদ্ধে দীর্ঘদিন কথা বলেছি, সংসদের সংরক্ষিত নারী আসনে আমি নিজে সংসদ সদস্য ছিলাম, কিন্তু এটার বিরুদ্ধে আমি সবসময় কথা বলেছি। রাদার যদি এরকম প্রস্তাব থাকতো যে দলগুলো বাধ্য হবে 300 আসনের মধ্যে অন্তত 100 আসন নারীদেরকে, সেটা যেই আসনে যেই নারী ভালো করছে তাকে সেই আসন থেকে মনোনীত করবার ব্যাপারে এক ধরনের বাধ্যবাধকতা থাকতো, তাহলে বরং বেটার হতো। কারণ আমরা কি দেখি, ধরুন একটা কনস্টিটিউয়েন্সিতে একজন নারী খুব চমৎকার পারফর্ম করছেন, উনি মাসে হয়তো 20 দিন 22 দিন তার কনস্টিটিউয়েন্সিতেই থাকছেন, কিন্তু তার ওই কনস্টিটিউয়েন্সির যারা পুরুষ প্রতিদ্বন্দ্বী আছেন তারা বলবেন যে আপা আপনি তো সংরক্ষিততে পার্লামেন্টে যেতে পারবেন, আপনি কেন খামাখা এলাকায় সময় দিচ্ছেন, এলাকাটা বরং আপনি আমাদেরকে দিয়ে দেন, এলাকায় আমরা কাজ করি, কারণ আমরা তো আর সংরক্ষিততে যেতে পারবো না। সেই জায়গায় আমার মনে হয় এই সংরক্ষিত নারী আসন বিষয়টি উঠিয়ে দিয়ে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীরা যাতে পার্লামেন্টে যেতে পারে সেটার পথ যদি প্রশস্ত করা হতো সেটা বরং ভালো হতো। এবং দলগুলোর উপরে ঠিক যেভাবে আমাদের নির্বাচন কমিশন একসময় আইন করে বলেছিলেন যে 33% নারী একটি রাজনৈতিক দলের সকল পর্যায়ে থাকতে হবে, ঠিক একইভাবে যদি এই সংশোধনীতে বা যে এই সংস্কারের যে প্রস্তাব দেয়া হয়েছে সেখানে যদি বলা হতো যে অন্তত 70 থেকে 100টি আসন সারা বাংলাদেশ জুড়ে যেখানে আপনার মনে হয় আপনার দলের ওই নারী কর্মীটি ভালো করছে, নারীদেরকে সেই আসনে মনোনয়ন দিতে বাধ্য থাকবে দল, তাহলে আমার মনে হয় বেটার হতো। আর দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আমি কি বোঝাতে পেরেছি? জি, পরিষ্কার। আচ্ছা, আর দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার ভিশন 2030 যখন ঘোষণা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে, তখনই কিন্তু তিনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছিলেন, এবং তারপর যখন বিএনপির 27 দফা এবং পরে 31 দফা আমরা ঘোষণা করি সেখানেও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে। এবং এটা বেসিক্যালি আমরা সোসাইটিতে এমন অনেক মানুষ আছেন যারা কিন্তু দেশকে জাতিকে কন্ট্রিবিউট করতে পারেন, পলিসি মেকিং এ তারা ভূমিকা রাখতে পারেন, কিন্তু আমাদের যে গতানুগতিক নির্বাচনের
সংস্কৃতি এবং যে নির্বাচনের ধারা, সেখানে আসলে তারা উৎসাহীও হন না নির্বাচন করতে, আবার সেই নির্বাচনে আসলে তাদের পক্ষে টিকে থাকাও ডিফিকাল্ট হয়ে যায়। তো এই মানুষগুলো তাদের মেধা, প্রজ্ঞা এবং জ্ঞান যাতে দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে পারে, সে কারণেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণাটা। আর দুই হচ্ছে একটা চেক অ্যান্ড ব্যালেন্সেরও দরকার আছে। ধরুন বলা হচ্ছে যে ফার্স্ট পাস দ্য পোস্ট, এইভাবে এই ফর্মে হবে হচ্ছে আমাদের নিম্ন কক্ষের সংসদ সদস্যরা নির্বাচিত হবেন, আর উচ্চ কক্ষে হবে সমানুপাতিক, মানে আনুপাতিক হারে আর কি, যেই পার্টি যত পার্সেন্ট ভোট পায় সেই পার্সেন্টেজ অনুযায়ী তাদের মানে তারা রিপ্রেজেন্টেটিভ দিতে পারবেন উচ্চ কক্ষে। তাহলে যেটা হবে যে নিম্ন কক্ষে অনেক সময় দেখা যায় যে দলগুলো যারা হয়তো মেজরিটিতে আছে, তাদের অনেক সিদ্ধান্ত তারা তাদের ন্যারো ভিশন দিয়ে পাস করানোর চেষ্টা করে, ন্যারো ভিশন দিয়ে সিদ্ধান্তগুলো গ্রহণ করে। পরিষ্কার রুমিন ফারহানা, আপনাকে একটু থামাই, আমি একটু আমাদের আরেকজন অতিথি আছেন ব্যারিস্টার সানি আব্দুল হক, অল্প সময়ের জন্য যুক্ত হয়েছেন। সানি ভাই, আপনার কাছে একটু সরাসরি জানতে চাই যে বিশেষ করে সংসদের মেয়াদ এবং নির্বাচনী ব্যবস্থা এবং সংবিধানে যে ধরনের সংস্কারের প্রস্তাব আসলো সেটা নিয়ে এবি পার্টির অবস্থান কি? জি, ধন্যবাদ আপনাকে। আমরা এবি পার্টির পক্ষ থেকে যে সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন সংস্কার কমিশনে আমরা আমাদের প্রস্তাবনা দিয়েছি, এগুলো মেজরিটি রিফ্লেক্টেড আছে আমাদের এখানে। একটা খুশির খবর হচ্ছে, সেটা হলো যে আমাদের যে আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটি গঠন করা হয়েছিল, যে আমাদের গ্লোরিয়াস প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা 1971-এ ঘোষণা করা হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে আমাদের এই প্রিয় মাতৃভূমির জন্ম হয়েছিল, সেটার একটা নতুন প্রতিচ্ছবি এই প্রস্তাবনায় আছে। আর একটা জায়গায় আমাদের দ্বিমত আছে। আমরা বলেছিলাম যে বাংলাদেশে আসলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রয়োজন আছে বলে আমরা মনে করিনি, এবং আমরা আমাদের প্রস্তাবনায় সেটা লিখি নাই। আমরা বলেছি যে একক্ষ বিশিষ্ট আইনসভা আছে, ইউনিটগরণ, এটাই থাকুক, কিন্তু এটা প্রস্তাবনায় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রস্তাবনা তারা দিয়েছেন। তো আমি মনে করি যে আসলে এটা দিয়ে শুধুমাত্র আরো কিছু সংসদ সদস্য যোগ হবে, কিন্তু গুণগত খুব বেশি পরিবর্তন হবে বলে আমি মনে করি না। শুধু আরো কিছু এডিশনাল সংসদ সদস্যকে অ্যাকোমোডেট করার একটা প্রয়াস হবে, কারণ যে নিম্নকক্ষে যে রাজনৈতিক দল যতগুলো আসন পাবে, ঠিক তারই সমানুপাতিক হারে প্রপোর্শনালি তাদেরকে উচ্চকক্ষে আসন দেওয়া হবে। তো এই জায়গায় আসলে কি ঘটছে, খুব বেশি কোয়ালিটেটিভ চেঞ্জ আসবে বলে আমি মনে করছি। জি, আমি সম্ভবত ডাক্তার জাহিদ বলার চেষ্টা করছেন যে এখানে বোঝার একটা ভুল। দুটো ব্যাপার, একটা হলো আমাদের সংখ্যানুপাতিক, এই মুহূর্তে একটা সংখ্যানুপাতিক আছে, সেটা হলো আমাদের নারী সদস্য। সেই ক্ষেত্রে আসন সংখ্যার সংখ্যানুপাতিক হিসাবে আসন বন্টিত হয়। আপার হাউস কিন্তু প্রাপ্ত ভোট, পপুলার ভোট। আমি একটা ছোট উদাহরণ দিই, 35% ভোট পেয়ে কেউ 170টা সিট পেয়ে সরকার গঠন করলো, কিন্তু আপার হাউসে সে 50 ওর আসে 35 সিটস পাবে। সো তার কিন্তু মেজরিটি, জেনারেল মেজরিটি হবে না। সো প্রপোজ ওভাবেই করা হয়েছে। জি, আমরা একটু প্রিন্স ভাই এবার আপনাকে দিয়ে শুরু করতে চাই। এখন এটা বাস্তবায়নের যে পথরেখা বা রূপরেখা প্রফেসর আসিফ নজরুল এবং উপদেষ্টা পরিষদ থেকে আজকে জানানো হয়েছে যে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন, কিন্তু তার আগে আগামীকালকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠকটা হবে সেটা হবে জুলাই ঘোষণাপত্র নিয়ে, এবং জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের স্ট্যান্ড হচ্ছে এটা খুব দ্রুতই ঘোষণা করা সম্ভব। ফলে এই সংস্কারের সাথে জুলাই ঘোষণাপত্র যেটি করার কথা ছিল 31 ডিসেম্বর, তার কি কোনো সম্পর্ক দেখেন আপনি, অথবা কোনো বৈরিতা? না, প্রথম কথা, আমি আসলে জুলাই ঘোষণাপত্র সম্পর্কে ওয়াকিবহাল না। আমি, আমার দল, এমনকি আমাদের জোট, বাম গণতান্ত্রিক জোট, আমরা আজকেও সন্ধ্যায় বৈঠক করলাম, এরকম কোনো খবরাখবর বা কোনো কাগজপত্র এই মিডিয়াতে যা দেখছি আনুষ্ঠানিকভাবে আমাদেরকে বলা হয় নাই। রাজনৈতিক দলগুলোর কাছে 3 দিন বা 4 দিন আগে কপি পাঠানো হয়েছে। না, আমার জানা মতে যেমন আমাদের তো কি বলে যে বাম গণতান্ত্রিক জোটের কেউ বলে নাই, এমনকি অন্যান্য দলের কিছু নেতাদের সাথে আমাদের কথা হয়েছে। আপনাদেরকে তো নিষিদ্ধ করার কথাও হয়েছিল মনে হয়। না, সেটা তো অন্য আলোচনা, সেটা যদি ক্ষমতা থেকে কেউ করুক না, আমরা দেখি, কারণ এখন অন্য আলোচনা। এমনকি গণতন্ত্র মঞ্চেরও কোনো মানে ওনারা এটা পাননি, এটা কিন্তু খুবই অফেন্সিভ। না, আমি বললাম যে আমাদের বাম জোটের কোনো দলই না, এবং না শুধু আমাদের বলছি না, আমার আরো, আমি নাম এখানে বললে হয়তো যাদের অনেকের সাথে কথা বলেছি তারাও বলেছে পাইনি।
সন্ধ্যা পর্যন্ত আমি জানি তারা পায়নি, সুতরাং কোনো কাগজই আমরা পাইনি। তা প্রথম কথা, কেউ যদি ধরেন আপনি কেউ যদি একটা আলোচনাও করতেছেন, তা কাগজ তো লাগবে। কাগজ লাগলে তো আমি একা না, আমার দল আছে, আমার জোট আছে, তারপরে শুধু আমাদের দল নাই, আন্দোলনকারী আমাদের তো রাজনৈতিক নানা শক্তি আছে। আমরা ধরেন বাম জোটের বাইরে অন্য যারা আছে, নানা সময় তো তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, একমাত্র স্বাধীনতা বিরোধী শক্তি ছাড়া কম বেশি সবার সাথে যোগাযোগ, আমরা তো আলোচনা করতে হবে। তা আমি সেই রকমের কোনো কারণ দেখছি না। এমনকি এই আপনার এই কর্মসূচিতে মানে টক শো ঢোকার আগে আমি দু একটা অনেক অবয়বে বড় দলের সাথে কথা বলেছি, না কালকের এরকম কোনো ঘটনা সম্পর্কে আমরা জানি না যে কালকের সব আনুষ্ঠানিকভাবে, মানে একটা মিটিং মানে তো আনুষ্ঠানিকতা, সুতরাং এইটা আমি দেখছি না। কিন্তু আমি বরঞ্চ এইটাকে অন্যভাবে বলতে পারি যে বাংলাদেশে এখন কিন্তু অনেকগুলো সংকট, ভ্যাট বাড়ানোর নামে মানুষের কি দুরবস্থা দেখছেন না, আদিবাসীদের উপরে আজকে হামলা দেখছেন না, জনজীবনের নিরাপত্তাহীনতা দেখছেন না। আমি তো অনেক সময়, এটা হয়তো অন্য সরকার থাকলে এটা বলতে হইতো যে অনেক সময় তারা কিন্তু নন ইস্যু সামনে নিয়ে আসে, অনেক তাদেরকে ধামাচাপা দেয়, কিন্তু সেটা আমি বলতে চাই না। আমি গুরুত্ব দিতে চাই বরঞ্চ আজকের যে এইখানে যেটা দিয়েছে তার মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের যে যেটা দিয়েছেন ওনারা, এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। সেটা নিয়ে খুব ভালো আলোচনা হওয়া দরকার, কারণ ওটা তো আমরা চাই, কারণ ওটা সংস্কার করে নির্বাচন চাই। আমরা কিন্তু জানোতন নির্বাচন চাই না, সংস্কার করে নির্বাচন চাই। ওই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ধরেন এখানে জাহিদ ভাই আছেন, উনি বলছেন যে ওনারা চেয়েছেন, অনেক রাজনৈতিক দল মত দিয়েছে, আমরাও আমাদের লিখিত কাগজ পাঠিয়েছি। কিন্তু আমি সুযোগ থাকলে পরে বলবো যে আগে 2007-08 সালে যখন কথা বলেছি, আলোচনাটা কিভাবে হতে হয়, আমাদের ওই সময়রও এক্সপেরিয়েন্স আছে, যেটাকে রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় সংলাপ করতে হবে। শুধু একটা শব্দ তুলে রাখি, ধরুন কথার কথা একটা প্রস্তাব ওনারা করেছেন, আমাদের হয়তো এটা আমরা করি নাই, আমরা ডায়ালগ করলে তো আমরা তো আমাদের মত চেঞ্জ করতে পারি, অথবা আমি বললাম যে আমরা চেঞ্জ করতে পারি, অথবা ওনারা একটা করেছেন ডায়ালগ করলে ওনারা তো চেঞ্জ করতে পারেন। সেইটা তো রাজনৈতিক দল, ছাত্র এবং যারা মানে বোদ্ধা চিন্তুক মানুষ, তাদের সাথে করে এই জায়গায় যেতে হবে। এইটা সময় লাগবে, সেই কাজটা করা দরকার বলে মনে করি। আর সরকারের জরুরি কাজ হচ্ছে তারা দ্রুত একটা নির্বাচনের তারিখ ঘোষণা করুক, সেইটা করুক, তার মধ্যেই সংস্কার করে খুবই মানে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব বলে আমরা মনে করি। বিএনপিও নির্বাচনের কথা অনেক বলছে। প্রশ্ন হচ্ছে যে আপনারা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য 14, 18, 24 এতদিন অপেক্ষা করলেন, বিএনপির অসংখ্য নেতাকর্মীর নামে হাজারো মামলা, গুম, খুন। তাহলে এইবার যে প্রেক্ষাপটে এই সরকারটা আসলো, তাদেরকে নির্বাচনের জন্য তারা একটু সময়সীমাও দিয়েছে, সেটি সবশেষ ডেডলাইন হচ্ছে জুন 2026। সেইটুকু পর্যন্ত অপেক্ষা করতে বিএনপির সংকট কোথায়, এটা একটি জায়গা। এবং দ্বিতীয় জায়গা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের একটি বিধান সংবিধানে যুক্ত করার সুপারিশ এসেছে, যেখানে বলা হচ্ছে যে 15 দিনের ভিতরে প্রধান উপদেষ্টা নিয়োগ হবে আইনসভা ভেঙে দেওয়ার, এবং তিনি সর্বোচ্চ 15 সদস্যের একটা উপদেষ্টা পরিষদ নিয়ে কার্য পরিচালনা করবেন, যেটা খানিকটা আমাদের আগের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মতো। সেটি আদালতের রায়, সেটিও ফিরে এসছে। এটা কি কোনোভাবে অসঙ্গতিপূর্ণ কিনা সেই রায়ের সঙ্গে, নাকি একই রকম? না, দেখুন, আমি আপনার এখানে আসবো, আমি একটু তার আগে কিছু বিষয়ে অ্যাড্রেস করতে চাই। এই যে আগামীকালকে যে রাজনৈতিক দলগুলোর সাথে জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা, কই আমরা কিন্তু জানি না, আমরা মানে বিএনপিও জানি না, বিএনপি জানে না, যতটুকু আমি জানি এখন পর্যন্ত জানে না। আজম ভাই একটা তথ্য দেই, গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সংবাদ সম্মেলন করেছেন, সেখানে কিন্তু উনি স্পষ্টভাবে বলেছেন যে উপদেষ্টা মাহফুজ আলম ওটার একটা কপি তাদেরকে দিয়েছেন, সবার কথা উনি বলছেন, মানে দল পেয়েছে না, ঠিক আছে, না সভা না, কপি পাওয়ার কথা বলছেন, ঠিক আছে, উনি বলছেন সবার কথা। না, ডক্টর জাহিদ ঠিক বলছে যে কপি, এই কপি পাওয়া আর বৈঠকের আমন্ত্রণ পাওয়া এক কথা নয়, প্রথম কথা। আর দ্বিতীয় হলো যে বৈঠকের আমন্ত্রণ আগামীকালকেই বৈঠকের আমন্ত্রণ জানালেই কিন্তু যাওয়া যায় না, কারণ একটা রাজনৈতিক দল বিএনপির মতো তার নেতাকর্মীদের সাথে এ নিয়ে আলোচনা করতে হবে, এই প্রস্তাবনাগুলো নিয়ে তার সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে সময় লাগবে, আলোচনা করতে হবে। কাজেই কি করে কালকে এই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে বসবে, এটা আমার কিন্তু বোধগম্য নয়। আসলে কি সরকারের ভেতরেতে এখন অনেকগুলো সরকার, এই জন্যে আমরা এখন আর অনেক কিছু বুঝি না। যেমন আপনার এই যে বললেন যে পার্লামেন্টের যে প্রস্তাবগুলো, পার্লামেন্টের কি সংস্কার প্রস্তাবগুলো ঐক্যমত্য হতে গেলে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা দরকার আছে, কোনটা বাস্তবায়ন যোগ্য,
কোনটা বাস্তবায়ন যোগ্য না, যেমন ব্যারিস্টার রুমিন ফারহানা বললেন যে নারী আসনের বিষয়ে তার যে আপত্তির কথা বললেন যে এটা তো এক ধরনের কোটার মতোই হয়ে গেল। তো এই যে যেমন ধরেন বহুত্ববাদ আর গণতন্ত্রের সাথে বহুত্ববাদের খুব একটা ফারাক কিন্তু আমার কাছে মনে হয় না। গণতন্ত্র মানেই বহুত্ববাদের সরকার বা বহুত্ববাদের সিস্টেম, বহুমত পথ। তো কাজে এই জিনিসগুলো নিয়ে যখন ঐক্যমত্য হবে যেটুকু, ওইটুকু বাস্তবায়নের জন্য কিন্তু একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হতে পারে, তার আগে কিন্তু না। এবং পার্লামেন্টে যারা যাবেন, পার্লামেন্টে পাশ হবে, এ নিয়ে কিন্তু যদি রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য ওইভাবে আলোচনার মধ্য দিয়ে হয়, তখন কিন্তু এ নিয়ে তেমন কোনো সন্দেহ থাকবার কোনো কথা নেই। অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এই যে আজকে একটা খবর যে আদিবাসী বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলেন, এদের উপরে যে হামলাটা কেন, এটা তো অত্যন্ত নিন্দনীয় একটা কাজ হয়েছে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোক ছিল না, তাদের ভূমিকাটা কি ছিল? আমরা কি তাহলে ওই মানে ফ্যাসিবাদের সেই রকম একটা আবার নতুন করে মানে বাতাস কি বইছে? এগুলো কিন্তু তাহলে 5ই আগস্টের যে আমাদের অভ্যুত্থান, ত্যাগ, তিতিক্ষা, আমাদের 17 বছরের যে আন্দোলন সংগ্রাম, এগুলো তাহলে কি ভোতা হয়ে যাবে? এখন আপনার যে প্রশ্নটা অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার, এগুলো খুবই কাছাকাছি, এগুলো নিয়ে আলোচনার অপেক্ষা রাখে। আপনার আরেকটা প্রশ্ন ছিল যে এই বিএনপি কেন এই 26 তাড়াহুড়ো করে। আমরা তো নির্বাচন নিয়ে তাড়াহুড়া করছি না, বরং আমরা দেখছি যে সরকার এবং সরকারের ভেতরের যে বেশ কিছু সরকার, তারা নির্বাচন নিয়ে তালবাহানা করছেন। আমরা যে সংস্কার প্রস্তাবগুলোর কথা বলছেন, সংস্কার প্রস্তাবগুলো ডিসেম্বরে দেবার কথা, ঠিক আছে, এটা 15ই জানুয়ারি। তো 15ই জানুয়ারি কেন? এটা 30শে জানুয়ারির মধ্যেও যদি সংস্কার প্রস্তাবগুলো চলে আসে, তাহলে কি জুলাই আগস্টের মধ্যে একটা নির্বাচন দিতে খুব অসুবিধা? আমি তো অসুবিধার কিছু দেখি না। তাহলে এই নির্বাচনে এই কিছু কিছু উপদেষ্টা বলবেন যে 25-এর মধ্যেই নির্বাচন, আবার প্রধান উপদেষ্টা বলবেন 25-এর মধ্যে নির্বাচন, আবার তার প্রেস সেক্রেটারি বলবেন যে 26-এর জুনে নির্বাচন। এই অসঙ্গতিগুলো কেন? তাহলে কি এই সরকারের ভেতরে অনেকগুলো সরকার কাজ করছে? একদম পরিষ্কার। এই জিনিসগুলোকে আমাদের দেখতে হবে, আমরা যেন আবার কোনো অতল গহ্বরে ঢুকে না যাই, সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আপনারা যে ধরনের প্রস্তাব করেছেন তাতে কি আসলে খুব দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব, যেটি আহমেদ আজম বলছেন এবং মির্জা ফখরুল স্পষ্ট করেছেন যে এই বছরের মাঝামাঝি নির্বাচন দেওয়া সম্ভব, এই সব সংস্কার প্রস্তাবকে বিবেচনায় নিয়েও? আমি মনে করি কাগজে কলমে সম্ভব, এবং আমি এটা আমার একটা অ্যানালিসিস হিসাবে বলছি। মানে বিএনপি যে জুলাই আগস্টের কথা বলছে, আমি মনে করি না তারা এটা আসলে মিন করছে, ফ্র্যাঙ্কলি স্পিকিং। মানে পলিটিক্যাল পার্টিগুলো রেটরিক ব্যবহার করে। আমি যতদূর বুঝি যে তারা চান ডিসেম্বরের মধ্যে, এই বছরের মধ্যে হোক। আচ্ছা, এখন সংস্কার প্রস্তাবের দুটো পার্ট আছে, যেটা নিয়ে অলরেডি আজম ভাই কথা বলেছেন, এটার রাইট। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কমিশনের প্রস্তাবের দুটো পার্ট আছে। যেমন ধরুন দুদক কমিশন বলেছে তারা এটাকে কনস্টিটিউশনাল কমিশন করতে চায়। তো এটা তো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ছাড়া হবে না, আর পুরো কনস্টিটিউশনাল কমিশন তো পুরোটাই। আর আমাদেরও একটা পার্ট আছে কনস্টিটিউশন অ্যামেন্ড করতে হবে, ওগুলো আমরা সরিয়ে রাখি, ওগুলো এখন হচ্ছে পার্লামেন্ট লাগবে ওগুলো করতে। আইন সংস্কার করা আমাদের এখন যেহেতু পার্লামেন্ট নাই, আমাদের অর্ডিন্যান্স দিয়ে আমরা এটা করে ফেলতে পারি। নির্বাহী আদেশ অর্ডিন্যান্স আইনই হয়ে যাবে, রাষ্ট্রপতির অধ্যাদেশ। এরপর যেটা হয়, পরবর্তী পার্লামেন্ট ওটা যদি পাস করে ওটা আইন হয়ে যাবে, ওনারা বাতিল হয়ে যাবে। কিন্তু এইবার কাজ করার মতো অর্ডিন্যান্স সম্ভব। সো এটা করা তো আসলে খুব বেশি সময়ের কাজ না। আপনি যে যে জায়গাগুলোতে আমরা একদম স্পেসিফিক, ধরুন আরপিও, সংসদ নির্বাচন যে আইনটা দিয়ে হয়, ওটার কোথায় কোথায় কি কি ধরনের পরিবর্তন দরকার, এবং দলগুলো যদি আলোচনার পর সবগুলো না যতগুলো নেবে সেগুলো আসলে আপনার এডিট করে ওগুলো ঠিকঠাক করে একটা অধ্যাদেশ জারি করা খুব অল্প কয়েকদিনের ব্যাপার, এগুলো তৈরি আছে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটু বেশি। আমি এটা একটু বলতেই চাই, আমরা একটা খুব আমি মনে করি একটা রেভলিউশনারি কাজ, সেটা হচ্ছে আমরা একটা আইনের প্রস্তাব করছি, সবাই নির্বাচন কমিশন নিয়োগ আইন করছিল, আমরা নির্বাচন কমিশন আইন করার আমরা স্ট্রাকচার করে ফেলেছি। আমরা স্ট্রাকচারটা দিয়েছি, সেখানে নিয়োগ মানে একটা টেকসই ব্যবস্থাপনা একটু বলি, নিয়োগ,
তাদের আচরণবিধি, তাদের কর্তব্য, তাদের শৃঙ্খলা ভঙ্গ বা শপথ ভঙ্গের জনিত অপরাধের শাস্তি সবকিছু। এই যে 3টা নির্বাচন হলো, আমরা কিন্তু এখন আমরা অনেকে জানি না এই বিদ্যমান আইনে আমরা মূলত অফিসার যারা বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করে আপনি তাকে ধরতে পারেন। এই যে নির্বাচন কমিশনকে ধরার সুযোগ নেই। তো একটা পূর্ণাঙ্গ যে আইন হলো, এই আইনটাও আপনি হয়তো একটু সময় লাগবে, বাট স্টিল খুব বেশি না। কিন্তু আমি সমস্যাটা একটু অন্য জায়গায় আছে বলে মনে করি, একটু বলে শেষ করি দ্রুত। সেটা হচ্ছে নির্বাচনী ব্যবস্থাপনায় বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আরো স্পেসিফিকলি যদি বলে পুলিশ। আমার টেনশনের জায়গা হচ্ছে ইভেন 1 বছরের মধ্যে আমাদের পুলিশ কি যথেষ্ট পরিমাণ কনফিডেন্ট হবে কিনা কাজটা করার জন্য। এটুকু আরেকটা বাক্য যোগ করি, নির্বাচন কমিশন যখন দায়িত্ব পালন করবে তিনি কারো সদিচ্ছার উপর আস্থা রাখার কোনো কারণ নেই। বিএনপিও সদিচ্ছা রাখবে না, উনি ধরে নেবেন বিএনপি এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল, সে ছোট রাজনৈতিক দলের উপরে অপারেশন চালাতে পারে। সো তার নির্বাচনের ক্ষেত্রে তার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটার জন্য প্রস্তুত থাকতে হবে, সেটা আছে কিনা। আমি 1 মিনিটের জন্য একটু রুমিন ফারহানা আপনার কাছে যেতে চাই। আপনার কাছে এখন নির্বাচন বা এই সামগ্রিক বিষয়ে এই সরকার যে ঐক্যমতে একটা কমিশন করতে যাচ্ছে, সেইটা করার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা সংকটটা আসলে কোন জায়গায় দেখেন? দেখুন, রাজনৈতিক দলগুলো প্রত্যেকে যার যার নিজস্ব এজেন্ডা নিয়ে মাঠে আছে। সো একটি রাজনৈতিক দলের সুযোগ সুবিধা বা একটি রাজনৈতিক দলের আসলে নির্বাচন কখন হলে তার জন্য সুবিধা হয়, সেই সঙ্গে আরেকটি রাজনৈতিক দলের মত পার্থক্য থাকবেই। সো এই জায়গাগুলোতে একমতে আসা আমার মনে হয় একটা বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াবে। বিকজ আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের স্টুডেন্ট যারা, তারা কিন্তু একটা নতুন দল করবে বলে ঘোষণা দিয়েছে এবং হয়তো আগামী মাসের মধ্যেই তারা একটি নতুন রাজনৈতিক দল করতে চাইছে। এবং একই সঙ্গে তারা বলছে যে সকল সংস্কার এবং সকল রকম বিচার শেষ হবার পরেই তারা কেবলমাত্র নির্বাচনের দিকে যেতে চায়। এটা খুব স্বাভাবিক, কারণ তাদের সময় দরকার। যত বেশি সময় তারা পাবে দল গোছানোর জন্য, ততই তাদের জন্য সুবিধাজনক হয়। তো তারা চাইবে নির্বাচনটাকে পিছিয়ে দিতে। অন দি আদার হ্যান্ড বিএনপি খুব ভালোভাবে জানে যে আগামীকাল যদি নির্বাচন হয় বিএনপি ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে পার্লামেন্টে যাবে। সো বিএনপি কেন আসলে সময় দিতে চাইবে? সো এই জায়গাগুলোতে একমতে আসা একটা বড় চ্যালেঞ্জ। বাট তারপরেও আমি এই উদ্যোগটাকে অত্যন্ত শুভ উদ্যোগ মনে করি, বিকজ রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য সত্ত্বেও মোটা দাগে যেই জায়গাগুলোতে তার একমত হয় সেই জায়গাগুলোতে আসলে কাজের সুযোগ আছে এবং এই ঐক্যমত্য ছাড়া কোনোভাবেই সামনের দিকে এগোনো সম্ভব নয়। অনেক ধন্যবাদ রুমিন ফারহানা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। একদম শেষ সময় প্রিন্স ভাই 1 মিনিটে যদি বলেন এখন সরকারের কি করা উচিত এই সংস্কার প্রস্তাবগুলো? আমি মনে করি 2টা কাজই সামনে। প্রথম কথা, নির্বাচন কমিশনের যে সংস্কার প্রস্তাব আসছে তাকে 2টা ভাগ করে ফেলেন। কিছু হচ্ছে সংবিধানের সাথে পুরোপুরি সম্পর্কিত, পুরো চেঞ্জ করতে হবে, ওইটা এখন প্রয়োজন নাই। আমি একটা খালি ছোট উদাহরণ দিই। ধরুন আমরা সংখ্যানুপাতিক পদ্ধতি বলছি, অনেকে বলছে, বিএনপি এবং অন্যরা বলছে দ্বিকক্ষ। এই সমাধানটা এই সময় করতে পারবেন না, এটা নেক্সট পার্লামেন্ট আলোচনার মধ্যে থাকুক, কথার কথা বললাম। এইটা ছাড়া সুষ্ঠু নির্বাচনে যা ধরেন নির্বাচনী আচরণবিধি, অন্যান্য যে বিষয়গুলো আছে, এই আলোচনাগুলো সবার সাথে করেই সেটা একটা দাঁড় করায়, যেটা করার সেইটুকু করুক এবং নির্বাচনের দ্রুত সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে অন্যান্য সংস্কার, আমি সংবিধান বলেছি ওইটা রেখে দিতে হবে। ওইটা নিয়ে আলোচনায় গেলে কিচ্ছু এখন করতে পারবেন না, এটা অপ্রয়োজনীয়। যদি সুষ্ঠু নির্বাচনের জন্য কোনোটা করার সুযোগ থাকে, এই যে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে, এর বাইরে এখন যাওয়ার কোনো সুযোগ নাই। বরঞ্চ আমাদেরকে ওই নির্বাচনের তারিখ ঠিক করার পরে গেলে আপনি অন্যান্য কতকগুলো যে জটিল পরিস্থিতি এখন, এই যে দ্রব্যমূল্য বলেন, আস্থাহীনতা বলেন, দেশ বিদেশ, সেই জায়গাগুলো আপনি ফিরিয়ে আনতে পারবেন। এমনকি পুলিশ প্রশাসন যারা আস্থাহীনতায় ভুগছে, সেইটাও কিছুটা হলেও আপনি একবারে সব পারবেন না, সেই ধারায় যাওয়া দরকার বলে আমি মনে করি। এবং সবচেয়ে বেশি সংলাপ করা দরকার সবার সাথে। সেইটা এই যে টিমকে দায়িত্ব দিয়েছে, আমার মনে হয় দেরি না করে, হোয়াই ফেব্রুয়ারি, এখনই বলুক। আমরা আগেই বলেছিলাম নির্বাচন কমিশনকে সংলাপ করে কথা বলার দরকার। এখনই তাদেরকে যদি দায়িত্ব দেয়, আমার ধারণা 1 মাসই যথেষ্ট সময়। নির্বাচন কমিশন এই টিম রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করেই সুনির্দিষ্ট প্রস্তাব সরকারের কাছে উত্থাপন করতে পারবে এবং নির্বাচন দ্রুততম সময় করা সম্ভব। আহমেদ আজম খান, আপনি প্রিন্স ভাইয়ের কথা শুনেছেন, আপনার এর বাইরে যেগুলো বলার আছে, মানে সরকারের এখন করণীয়? সরকারের করণীয় আমি প্রথমেই যেটা মনে করি, আমরা আগে থেকেই বলে আসছি যে এই যে অত্যাবশ্যকীয় নির্বাচন করবার জন্য যে সংস্কারগুলো, এই সংস্কারগুলো এখন জরুরি। এগুলো করে যত তাড়াতাড়ি সম্ভব, যেমন আমার অত্যন্ত প্রিয় মানুষ, পছন্দের মানুষ ডাক্তার জাহিদ বললেন যে 1 বছরের মধ্যে আমরা কি এই আইন শৃঙ্খলা বাহিনীকে তৈরি করতে পারবো। এটা যদি আমাদের ইচ্ছার বিষয় থাকে
তাহলে 1 বছর লাগবে না, আমরা 6 মাসে তৈরি করতে পারবো। আর ইচ্ছার বিষয় না থাকলে কিন্তু 5 বছরেও পারবো না। এখন আমাদের নির্বাচনটা জরুরি কেন? 1 নম্বর, নির্বাচন ছাড়া দেশের স্থিতিশীলতা পুরোপুরি ফিরবে না। 2 নম্বর, নির্বাচন ছাড়া দেশের অর্থনীতিকে আমরা পুরোপুরি ফেরাতে পারবো না। 3 নম্বর, নির্বাচন ছাড়া আমাদের দেশে বিনিয়োগ ব্যাপকভাবে আসবে না। এখন তো বিনিয়োগ একেবারেই নেই, মানে বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ শুরু হবে না। 4 নম্বর, নির্বাচন ছাড়া আমাদের যে উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলো, তাদের সাথে আমাদের যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো, এগুলো কিন্তু গতিশীলতা পাবে না। আর সর্বশেষ হলো যে পার্লামেন্ট ছাড়া বা নির্বাচিত সরকার ছাড়া এই দেশের সাধারণ মানুষও এখন এক একজন এক এক চিন্তা করবে। সকলের শৃঙ্খলার জন্য নির্বাচন অতি জরুরি হয়ে পড়েছে। জাহিদ ভাই, মানে বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনেই একমাত্র সমাধান দেখছে, আপনারাও সেটার কথাই বলছেন। তাহলে এই সংস্কারের যে প্রস্তাবগুলো আসলে সেগুলো বিষয়ে যদি একমত হয়, সেটি বাস্তবায়নের প্রক্রিয়াটা আসলে কি হবে? আপনি কতখানি আশাবাদী? আমি আশাবাদী, এবং বাস্তবায়নের প্রক্রিয়াটা হচ্ছে যখন যতগুলো, আমি আমাদের চিফ অ্যাডভাইজার তার প্রায় বলেন যে কয়টা, উনি এইভাবে উদাহরণ দিয়ে বলেছিলেন যে 100টা এসছে, 10টা যদি হয় তাহলে 10টা করবো, না হলে করবো না, নির্বাচন দিয়ে দেবো, ঠিক এই ঢঙ্গে এই কথাটা বলেছেন। সো যে কয়টা হবে সেই কটা, এরপরে যে বললাম যে আমরা আইন যেগুলোর ক্ষেত্রে পরিবর্তনের কথা আছে, এগুলো লেজিসলেটিভ ডিপার্টমেন্ট দ্রুত করবে, রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়ে দেবেন, এবং সবাই যেহেতু একমত হচ্ছেন, যেগুলো একমত হচ্ছেন বিএনপি ক্ষমতায় আসলে ওগুলো পাশও করবেন। কারণ একটা কথা একটু যোগ করে রাখি, চাপিয়ে দেয়া সংস্কার ভালো যদি হয়, 1/11 সরকার 150 অধ্যাদেশ জারি করেছে, 50টা টিকে ছিল, তাও পরিবর্তন সাপেক্ষে, আর 100টা ফেলেই দেওয়া হয়েছে। গায়ের জোরে এগুলো করে লাভ নেই। এবং আমাদের এটা মেনে নিতে হবে, ডেমোক্রেটিক প্রসেস এবং ডেমোক্রেসি এস্টাবলিশ হওয়ার সময়ের ব্যাপার। সো ভালো জিনিস এখন হবে না, পরের বার হবে, তারপরের বার হবে। বিএনপি না করলে আমরা চেঁচামেচি করবো, আপনাকে এটা করতে হবে, আপনি এটা করেন নাই, এভাবেই কাজ করে। অনেক ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান, অনেক ধন্যবাদ আহমেদ আজম খান, রুহিন হোসেন প্রিন্স, আপনাকেও। দর্শক, এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।